বন্ধুরা, আজকের ভিডিওটা একদমই অন্যরকম। আমি তোমাদের সঙ্গে কিছু কনফেস করতে এসেছি। আমি অনেক কিছু তোমাদের থেকে হাইড করেছি। আমার গিল্ট ফিল হচ্ছে, আমি ভুল করেছি, কারণ তোমরাই আমার কাছে সব কিছু। তোমাদের জন্যই আজকের এই জায়গাটা, তোমাদের জন্যই আমার চ্যানেলটা, আর আমার ভিডিওগুলো তোমাদের উদ্দেশ্যেই করা। সেই কারণে আমার মনে হচ্ছে কোনো কিছুই তোমাদের থেকে হাইড করা উচিত নয়। তোমাদের সাথে সবটা শেয়ার করা দরকার, সবটা ক্লিয়ার করা দরকার। এবং আমার এই কথাগুলো শোনার পরে, সবটা জানার পরে, তোমরা তো আমার টাইটেল থাম্বনেল দেখেই এসেছো, তোমরা প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবে যে এই ভুলটা ঠিক কতটা ভুল, আমি ঠিক কতটা ভুল করেছি এবং এর পরিপ্রেক্ষিতে আমার কি করা উচিত। আশা করব তোমরা এই কমেন্টসটা আমার কমেন্ট বক্সে রেখে যাবে। আর আমি কখনো আমার ভিডিওতে এভাবে কোনোদিনও আমার ভিউয়ার্সদেরকে বলি না। আজকে আমি সত্যি বলছি, নতমস্তক হয়ে আমি করজোড় করে তোমাদের কাছে বলছি যে আজকের ভিডিওটা, অ্যাটলিস্ট আজকের ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর প্রচুর যেন ভিউ পড়ে, ভাইরাল হয়। কারণ আমি চাই আমার এই কথাগুলো প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাক। কারণ যেটা আমি এতদিন পর্যন্ত লুকিয়ে এসেছি, প্রত্যেকটা মানুষের সেটা জানার অধিকার আছে, জানা দরকার। যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, এটা কারোর নিজস্ব সম্পত্তি নয়, এটা একটা পাবলিক প্রপার্টি, সুতরাং এখানে সবার অধিকার আছে সমস্ত কিছু জানার। চলো বন্ধুরা, তোমরা তো টাইটেলটা দেখে এসেছো, আমি ভিডিওটা শুরু করব। তার আগে আমি আমার ইন্ট্রোটা একটু দিতে চাই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। আমার ভিডিওটা যদি, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, কমেন্টস তো তোমাদেরকে করতে বললাম, করতে তোমাদেরকে হবেই। আমার এই ছোট্ট পরিবারের, আমার এই 5,500-এর পরিবারের সকলের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ তোমরা আমাকে কমেন্টস কিন্তু করবে। কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্টস না আমার পথে আমাকে চলতে সুবিধা করে, মানে আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে। তোমাদের প্রত্যেকটা কমেন্টস আমার কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, বলতে পারো আমার কাছে একটা আশীর্বাদ সমতুল্য। সেই কারণেই বলছি। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তো চলো, তোমরা আমার টাইটেলটা দেখেই এসেছো যে তোমাদেরকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা আমি কিন্তু ইউটিউব থেকে হাতিয়ে নিয়েছি। কিভাবে, কি উপায় হাতিয়ে নিয়েছি সবটাই তোমাদেরকে বলবো। তার আগে একটা কথা বলছি, আমি লাস্ট দুদিন বৃষ্টিকে নিয়ে ভিডিও করেছি। বন্ধুরা, আমি কিন্তু জানি সোশ্যাল মিডিয়ায় যখন আমি কাজ করতে এসেছি, আমি জানি পজিটিভের থেকে নেগেটিভটাকে বেশি নিতে হবে এখানে। এটা জেনেই আমি এই জায়গাটাতে এসেছি। সেই কারণে তোমরা ডে 1 থেকে এখনো পর্যন্ত আমার প্রত্যেকটা ভিডিও যদি মনে হয় তোমাদের দেখে আসতে পারো, আমি আজ পর্যন্ত নেগেটিভ কমেন্টস নিয়ে কোনো দিনও কোনো কথা বলিনি। এর আগের দিন আমার ভিডিওতে আমি দুটো কমেন্টস নিয়ে কথা বলেছি, সেটার মধ্যে কিন্তু কোনো নেগেটিভিটি আমি স্প্রেড করিনি, কোনো নেগেটিভিটির জন্য কথাগুলো বলিনি। তারা আমার কাছ থেকে কিছু জানতে চেয়েছিল, তার অ্যান্সার আমি দিয়েছি। আজকে আমি তোমাদেরকে বলবো যে আমি কিভাবে তোমাদেরকে বোকা বানিয়ে এখান থেকে লক্ষ লক্ষ টাকা লুট করে নিয়েছি। তো তার আগে তোমাদেরকে বলতে চাই যে লাস্ট দুটো ভিডিও আমি বৃষ্টিকে নিয়ে করেছি। লাস্ট দুটো ভিডিও আমার চ্যানেলে আমি কখনো বৃষ্টিকে নিয়ে ভিডিও করিনি, লাস্ট দুটো ভিডিও আমি বৃষ্টিকে নিয়ে করেছি। বৃষ্টি আর আমি একই ফিল্ডে আছি, আমি কন্ট্রোভার্সি করি, ও ডেইলি ব্লগ করে। আমরা যদি কোনো একটা ওয়ার্কিং স্পেসে থাকি, আমরা ধরো কোনো অফিসে আছি, সেখানে যদি আমরা 50 জন এমপ্লয়ি একসাথে কাজ করি, তার মধ্যে একজন যদি কোনো রকম প্রবলেমের মধ্যে পড়ে বা অসুস্থ হয় বা তার কোনো রকম সমস্যা হয়, তাহলে পরে বাকি 49 জনের কি ডিউটি? যে তাকে সাপোর্ট দেওয়া, মেন্টালি সাপোর্ট, ফিজিক্যালি সাপোর্ট দেওয়া, তার বিপদে এগিয়ে যাওয়া। ফিনান্সিয়ালি আমরা সবাই সবাইকে সাপোর্ট করতে পারি না, সেই পরিস্থিতি আমাদের এখন বলতে পারো বর্তমান যুগে কারোরই সেরকম নেই। আমরা সবাই নিজেদের মতো করে মানে ওই যেভাবে চলা যায় সেভাবে চলি আর কি, তোমরা বুঝে নিও ব্যাপারটা। তো সেই জন্য আমরা ফিনান্সিয়ালি সবাইকে সাপোর্ট করা তো পসিবল হয় না, আমরা মেন্টালি আর ফিজিক্যালি প্রত্যেকটা মানুষকে চাই সাহায্য করতে, যাদের মধ্যে মনুষ্যত্ব আছে। আমি শুধুমাত্র তাদের কথাই বলছি। আর আমি বিশ্বাস করি, আমি যাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি, প্রত্যেকটা মানুষ আমার থেকেও অনেক অনেক শুভবুদ্ধি সম্পন্ন। সেই কারণেই আজকে এই ভিডিওটা করার আমি সাহস পাচ্ছি। তো যাই হোক, তো আমরা তো সেটাই করব। কিংবা আমাদের পরিবারে আমরা যদি 5 জন 7 জন থাকি, তার মধ্যে একজনের যদি কোনো রকম সমস্যা হয়, আমরা বাকি সবাই মিলে কিন্তু সেই প্রবলেম থেকে তাকে বের করে আনার একটা সলিউশন খুঁজবো। সেই রকমই আজকে
বৃষ্টি আর আমি একই ফিল্ডে আছি, আমি জাস্ট আমার এক্সাম্পলটা দিচ্ছি। আমি এরকম আমার মতো অনেক ক্রিয়েটার আছে, তোমরা আমি যেহেতু ভিডিও করছি আমার এক্সাম্পলটা দিচ্ছি। তো সেই জন্য আজকে একটা মেয়ে অসুস্থ, আমার মনে হয়েছে যে মা হিসাবে, শুধুমাত্র একটা মেয়ে বা একজন মানুষ হিসাবে নয়, মা হিসাবে আমার মনে হয়েছে, আমি একজন মা, আমার বাচ্চার বয়সও 10 বছর, বৃষ্টির ছেলের বয়স 6 বছর। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আমি বুঝি আজকে বৃষ্টি যে জিনিসটা ফেস করছে, ফিজিক্যালি যে জিনিসটা ফেস করছে, ওর যে অসুস্থতা, সেটা ওর যে টর্চার, সেটা আমি বলছি না, কারণ ওই জায়গায় আমি নিজেকে কখনো নিয়ে যেতে পারবোই না। যতই আমি চেষ্টা করি সেটাকে ফিল করার, কিন্তু সম্ভবই না, কারণ ও যেটা ফেস করে এসছে সেটা আমি তুমি কেউ ফিল করতে চাইলেও ওই জিনিসটা কিন্তু বুঝবো না যে ওর সাথে ঠিক কী ঘটেছে। তাই জন্য আমি ফিজিক্যালি বলছি, যেহেতু 2022 সালে আমি তোমাদেরকে প্রথম দিনই বলেছি যে আমার সাথে কী কী ঘটেছে, তখন আমি দেখেছি আমার চোখের সামনে যে একটা মা যদি অসুস্থ হয়, তার বাচ্চা যদি ছোট থাকে, আমার মেয়ের বয়স তখন 8 বছর ছিল, সব থেকে বেশি সাফার করে ওই বাচ্চাটা এতটাই বলতে পারো ট্রমাটাইজ হয়ে যায় যে আমি তোমাদেরকে কি বলবো, বলে বোঝাতে পারবো না যে সেই দিনগুলো আমার মেয়ের কিভাবে কেটেছে। হ্যাঁ, আমার পরিবার ছিল, অনেকগুলো লোক ছিল তাকে সামলানোর জন্য, এক্ষেত্রে কিন্তু অর্ককে সামলানোর কেউ নেই প্রীতম ছাড়া। তাহলে তোমরা একবার ভাবো ওরা কতটা অসহায়। আমি নিজেকে অনেকটা লাকি মনে করছি, সেই জায়গায় ও প্রীতম অনেকটা অসহায়, বৃষ্টি অনেকটা অসহায়, কারণ ও সেরকম কাছের কাউকে পাচ্ছে না। ও যেখানে থাকে ওর বাবা মা তার থেকে অনেকটা দূরে থাকে, কারো পক্ষে নিজের সংসার ফেলে দিনের পর দিন থাকা সম্ভব নয়। কিন্তু আমি যেখানে থাকি আমার বাবা মা আমার থেকে 10-15 মিনিটের ডিফারেন্সে থাকে, আমার আত্মীয় পরিজনরা কেউ 2 মিনিট কেউ 5 মিনিটের ডিস্টেন্সে থাকে। সুতরাং তাদের পক্ষে যেটা পসিবল হয়েছে, বৃষ্টির বাবা মার পক্ষে তো সেটা পসিবল হবে না। তো আমি দেখেছি যে আমার মেয়ে সেই সময়টা কতটা ট্রমাটাইজ ছিল, কতটা ভয়ে, কতটা আতঙ্কের মধ্যে থাকতো। বিশ্বাস করবে না, স্কুল থেকে পর্যন্ত আমি যখন একটু ভালো হওয়ার পরে, যখন আমি স্কুলে, তখন তো যেতে পারতাম না আমার মেয়ের স্কুলে, যখন ওর ক্লাস টিচার বা প্রিন্সিপালকে কল করে আমি খোঁজ খবরটা নেওয়ার চেষ্টা করতাম, তারা পর্যন্ত আমাকে বলতো যে আপনার মেয়ে প্রচণ্ড চুপ করে থাকে, ও বোঝা যায় ও ডিপ্রেসড। একটা বাচ্চার ডিপ্রেশন তো বোঝে না, কিন্তু বোঝা যায় ও ডিপ্রেসড। টিচাররা প্রচুর হেল্প করেছিল, কারণ তারা জানতো আমি যেহেতু অসুস্থ, আমাকে ব্যাঙ্গালোর যেতে হয়েছে বারবার, তারপর হসপিটালে অ্যাডমিট হতে হচ্ছে, সেই কারণে আমাকে একটা লেটার কিন্তু স্কুলে শো করতে হয়েছিল আমার উইথ সমস্ত ডকুমেন্টস দিয়ে, যে আমি রিয়েলি অসুস্থ। কারণ ওই টাইমটা দিয়ে আমার মেয়ের এক্সামও চলছিল, ফার্স্ট টাইম যখন আমি যাই জুলাইতে, তখন আমার মেয়ের এক্সামও চলছিল, যেহেতু ওদের বছরে 4টে এক্সাম হয় ICCSE বোর্ড, সেই কারণে। তো সেই জন্য তারা কিন্তু আপডেটটা দেওয়ার চেষ্টা করতো। ক্লাস টিচার যে ছিল অ্যাডমিন, সে কিন্তু নিজে থেকে সপ্তাহে একদিন অন্তত করে ফোন করে হলেও আমার খোঁজ খবরটা নিত, এবং আমার মেয়ে স্কুলে কি করছে, ওর মুভমেন্ট কি আছে, ওর অ্যাক্টিভিটিস কি আছে, সেই আপডেটটা আমাকে তো দিত না, আমার হাজব্যান্ডকে আর কি দিত। যেহেতু আমরা তখন একদম ডিটাচড হয়ে গেছিলাম স্কুলের সঙ্গে, ইভেন ওর স্কুলের ফিসটাও পুলকার যে আসে আমার মেয়েকে নিতে, তার কাছে পাঠিয়ে দিতাম, যেহেতু আমি স্কুলে গিয়ে ফিসটা দিতে পারতাম না। এই কাজগুলো তো সাধারণত মায়েরা করে। বিশ্বাস করবে না, তোমাদেরকে আমি ঘরের নিচে বসে বলছি, আমি একজন মা হয়ে বলছি, 2 বছর পেরিয়ে গেছে, এখন আমি 90% সুস্থ তোমরা বলতে পারো। সেখানে দাঁড়িয়েও এখনো যদি ধরো রাত্রি 12টা হোক, 12:30 হোক, 1টা হোক, আমি যদি আমার হাজব্যান্ডকে বলি আমার না শরীরটা ভালো লাগছে না, আমার না বুকে ব্যথা করছে, কিংবা আমার না আজকে একটু শ্বাসকষ্ট হচ্ছে, আমার হাজব্যান্ড তো সে একজন বড় মানুষ, সে বোঝে, সে আমার হাজব্যান্ড যেমন বলে যে তারও একটা এত বড় আতঙ্ক যে আমি তোমার বাবাকে ফোন করছি, তুমি কি হসপিটালে যাবে, এই রাত্রিবেলা তো ডাক্তার নেই, তোমাকে হসপিটালে চলো নিয়ে যাচ্ছি, হসপিটালে অ্যাডমিট করছি, তোমার কি অক্সিজেন লাগবে? আর তার সঙ্গে সঙ্গে আমার মেয়ে আমার বুকে হাত বুলিয়ে দেবে, মাথায় হাত বুলিয়ে দেবে, তেল মালিশ করে দেবে, আমার যে মানে শ্বাসকষ্ট হলে যে স্প্রেটা করি আমি, সেটাকে আগেই এনে দেবে, আমি সেন্সলেস হয়ে গেলে জীবের নিচে যে আমাকে মেডিসিনটা দিতে হয় সেটা আমার দেওয়া সম্পূর্ণই বারণ, খুব খারাপ কন্ডিশন না হলে ওটা দিতে বারণ করেছে। সেটা পর্যন্ত আমার মেয়ে এগিয়ে নিয়ে আসার, কান্না করার, বলে পাপা মাম্মাকে হসপিটালে ভর্তি করতে হবে না তো, মাম্মা আবার আমাকে ছেড়ে চলে যাবে না তো। আমার মেয়ে 10 বছর বয়স, অর্কর থেকে 4 বছরের বড়। ও যে জিনিসটা দেখে এসেছে, আমার মনে হয় লাইফ টাইম, ও পুরো হোল লাইফ এই জিনিসটাকে ওর ব্রেনের মধ্যে রেখে দেবে, যে ও এই জিনিসটাকে ফেস করে এসেছে। ইভেন এখনও আমার মেয়ে বলে যে
আমি যখন বৃষ্টির ভিডিওগুলো রাত্রিবেলা দেখি, আমি তো রাত্রিবেলা ছাড়া সময় হয় না খুব একটা, তখন আমার মেয়েও আমার সঙ্গে দেখে। আমরা ডিনারের পরেই আর কি বেশিরভাগ ভিডিওগুলো মানে ধীর স্থির মাথায় আমি আর কি দেখি, যেটাই করি আমি একটু ঠান্ডা মস্তিষ্কে করতে ভালোবাসি। তো আমার মেয়েও দেখে, তখন আমার মেয়ে বলে মাম্মা আমি বুঝি অর্ক ভাইয়ের আজকে কতটা কষ্ট হচ্ছে, আমি কি ফেস করেছি বলো তো, আমি কতটা কষ্ট পেয়েছি, আমি কত কেঁদেছি। তুমি যখন হসপিটালে অ্যাডমিট ছিলে, তুমি যখন ব্যাঙ্গালোরে আমাকে ছেড়ে চলে গেছিলে, আমার মাকে, আমার মা দিদা আমার মাকে আমার মেয়ে নাম্মা ডাকে, আমি নাম্মার বুকের মধ্যে শুয়ে শুয়ে অনেক কান্না করেছি, মন্টাইয়ের কাছে বসে বসে আমি অনেক কান্না করেছি, মন্টাই মানে আমার ভাইকে বলে। তো সেই দিনগুলো আমি ফেস করে এসছি বলে আজকে সেই জায়গা থেকে আমার এতটা খারাপ লেগেছে যে অন্যভাবে তো সম্ভব নয় ওদের পাশে গিয়ে দাঁড়ানো, আর ওরা কোনো রকম ফিনান্সিয়াল সাপোর্ট নেবেও না। যদি নিত কোনো মানুষ, ওদের কথা বলছি না, যে কোনো মানুষ যদি তার ফিনান্সিয়াল সাপোর্টের দরকার হয়, কত টাকা দিয়ে সাহায্য করতে পারি আমাদের মতো মানুষেরা? 200, 500, 1000, এর বেশি কোনোভাবেই পসিবল নয়। সেটা কি মানে সাফিসিয়েন্ট? আজকে 1 টাকা 2 টাকা নয়, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। বৃষ্টির যে রোগ হয়েছে, আমি তোমাদেরকে, তোমরা অনেকেই আমার কাছে বৃষ্টির আপডেট চেয়েছো যে বৃষ্টি ফিজিক্যালি কেমন আছে, আমাদেরকে একটু আপডেটটা জানিও, আমি জানাবো। আগে এই কথাগুলো একটু বলে নিই। তো সেই জন্য আমি ভেবেছি আজকে আমি আর বৃষ্টি যখন একই ফিল্ডে আছি, আমি যখন একজন ক্রিয়েটার, ও একজন ক্রিয়েটার, আমি কন্ট্রোভার্সি করে, ও ডেইলি ব্লগ করে, কোনোদিনও তো মেয়েটাকে নিয়ে কোনো ভিডিও করিনি, করার প্রয়োজন পড়েনি। আজকে যদি একটুখানি হলেও মেয়েটার পাশে দাঁড়াতে পারি, অন্য কিছু না হোক একটু মেন্টাল সাপোর্ট দিতে পারি, এই যে ভিডিওগুলো যদি ওদের সামনে যায়, এই ভিডিওগুলো দেখে ওরা হয়তো একটুখানি আরও অনেকটা বেশি মেন্টালি স্ট্রং হতে পারবে, যে না পজিটিভ ভাইবস আসছে সোশ্যাল মিডিয়া থেকে, পজিটিভ ওয়েতে মানুষ কথাবার্তা বলছে, তার মানে আমি সুস্থ হতে পারবো। আর তার থেকেও বড় কথা, আমি জানি আমি যখন বৃষ্টিকে নিয়ে প্রথম দিন ভিডিও করেছি, আমার একটা 5,500-এর ফ্যামিলি, খুব ছোট্ট, খুবই ছোট্ট, তবুও আমি মনে করেছি এই 5,500-এর ফ্যামিলি থেকে যদি 50টা মানুষও আমার ভিডিওটা দেখে, 50 জনও যদি আমার ভিডিও দেখে, সেখান থেকে যদি 30 জনও, যেহেতু আমি বৃষ্টির চ্যানেলটাকে ট্যাগ করেই ভিডিও করি, তো 30 জনে যদি বৃষ্টির চ্যানেলটাকে ভিজিট করে, সেই 30 জনের মধ্যে 30টা ভিউ বৃষ্টির বাড়বে। সেই 30 জনের মধ্য থেকে যদি 5 জনও ভিডিওটাকে শেয়ার করে, বৃষ্টির ভিডিওটাকে, হয়তো সেই 5 জন থেকে আরো 10 জন দেখবে, সেই 10 জন থেকে হয়তো 1 জন আরো বেশি শেয়ার করবে, এভাবে হয়তো একটু হলে ওদের ফিনান্সিয়াল সাপোর্ট আসবে। এই কথা ভেবেই আমি কিন্তু ভিডিও করেছি। তোমাদের কি মনে হয় ওয়াইটিতে একটা ভিডিও করলে কত টাকা দেয় ওয়াইটি থেকে? যদিও আমি আজ পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি, তোমরা আমার পুরো চ্যানেল ঘুরে দেখে আসতে পারো, কেউ যদি পেমেন্ট পায় তার ফার্স্ট পেমেন্ট নিয়ে কিন্তু সে ভিডিও করবে, আমি কিন্তু আজ পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি। তবুও যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ হওয়া, তাই জন্য ডলার আমার ঢুকলে আমি সেটা বুঝতে পারি। তবে ডলার হিসাবে আমার ঢোকে না, সেন্স হিসাবেই আমার ঢোকে, কারণ আমার ভিডিওর ভিউজ তো তোমরা দেখেছোই। সেখানে কি তোমাদের মনে হয় ডলার হিসাবে ভিউজ মানে রেভিনিউটা ঢোকে? কখনোই ঢোকে না, আমার সেন্স হিসাবে ঢোকে। যাই হোক, তো আজকে এই যে বৃষ্টিকে নিয়ে ভিডিও করেছি না, আমার একটা ভিডিও 15,000 গেছে, আর আমি যে পরশুদিন ভিডিও করেছি 5,000 হতে যাচ্ছে, এখনো হয়নি। তো আমার চ্যানেলে কন্ট্রোভার্সিতে হাইয়েস্ট গেছে 19,000। তো 19,000 ভিউজে আমাকে দিয়েছে ইউটিউব থেকে $2.5। $2.5 মানে কত বলো তো? 82 টাকা এখন ডলার, 82 টাকা করে হলে $2.5 হিসাব তোমরা বলো, 164 টাকা, আর ওদিকে হলো গিয়ে তোমার 41 টাকা, মানে তাহলে দাঁড়াচ্ছে 205 টাকা, তাই তো? 205 টাকা 19,000 ভিউজে এসছে। তাহলে তাও সব ভিডিও সমানভাবে হয় না, এখানে একটা আরপিএফ সিপিএফ এর ব্যাপার আছে, অ্যাডের ব্যাপার আছে। এখানে শুধুমাত্র ভিউজ হলেই যে অনেক বেশি টাকা আসে এটা নয়, অনেক ভিডিও আছে যে ভিউজ কমেও টাকাটা বেশি আসে। আবার আমার কন্ট্রোভার্সি ছাড়া, আগে যখন কন্ট্রোভার্সি করতাম না, আমি ভিডিওগুলো এখন নেই, ডিলিট করে দিয়েছি, আমার একটু পার্সোনাল কারণের জন্য ডিলিট করতে হয়েছে। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল 1.5 লাখ, মানে 1,70,000-এর ওপরে ভিউজ গেছিল, আর ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরেই আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছিল। কিন্তু ভিডিওটা যেহেতু আমি আমার মেয়ের সঙ্গে করেছিলাম, সেই কারণে ভিডিওটাকে আমি রাখতে পারিনি, আমাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল। প্রথমে দেওয়া হয়নি, মনিটাইজ হয়ে যাওয়ার পরে ওয়ার্নিং দেওয়া হয়েছিল। মনিটাইজ হয়ে যাওয়ার 11 মাস পরে আমাকে অনেকগুলো ভিডিওই আমার মেয়ের সঙ্গে, যেহেতু মেয়ে বাচ্চা, মেয়ের সঙ্গে করেছিলাম, সেই কারণে অনেক ভিডিও আমাকে ডিলিট করে দিতে হয়েছিল। তো ওই ভিডিওটা থেকে তোমরা বিশ্বাস করবে না, ওই ভিডিওটা আজকে 1,70,000-এর ভিডিও, ওই ভিডিওটা থেকে আমি $7 পর্যন্ত পাইনি।
তাহলে তোমাদের কি মনে হয় যে একটা ভিডিও করলেই লক্ষ লক্ষ টাকা ইউটিউব দেয়? তারপরে কন্ট্রোভার্সির মতো ভিডিওতে ভিউজ খুবই কম, সব থেকে বেশি মানে ভিউজ না সরি রেভিনিউ খুবই কম, সব থেকে বেশি রেভিনিউ থাকে টেক চ্যানেলে, তারপরে ব্লগিংয়েও রেভিনিউ থাকে, কিছু কিছু জিনিস আছে সেগুলোতে রেভিনিউটা বেশি থাকে, কন্ট্রোভার্সিতে কিন্তু রেভিনিউ খুবই কম থাকে। তো আর আমার মতো একটা ছোট্ট চ্যানেল, আমি আজকে এই কথাগুলো কেন বলছি জানো? তোমাদেরকে বলছি কথাগুলো আমি কেন বললাম। বৃষ্টির পাশে দাঁড়ানোটা আমার অপরাধ। আমি কখনো কোনো কমেন্টস নিয়ে এখানে মানে বলতে আসি না। কমেন্টস থাকবেই, সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক। যারা আমাকে নেগেটিভ কমেন্টস করে তারাও আমার ভিউয়ার্স, তারাও কিন্তু সময় দিয়ে নেট খরচা করে আমার ভিডিওটা দেখে বলে আমি দুটো ভিউ পাই। তারা ইচ্ছেতে হোক বা অনিচ্ছাতে হোক তারা ভিডিও দেখে। কোনো রকম কমেন্টস নিয়ে আমার বিশ্বাস করো কোনোদিনও কোনো মাথা ব্যথা ছিল না, কারণ প্রত্যেকটা কমেন্টস থেকেই আমি কিছু না কিছু শিখি। আমি সবসময় বলি তোমরা কমেন্টস করবে। আমার ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, বৃষ্টিকে নিয়ে যে দুটো ভিডিও করেছি প্রচুর পজিটিভ কমেন্টস এসছে, তার মধ্যে 8-10টা নেগেটিভ কমেন্টসও এসছে। আমি সেগুলোকে কিছু মাইন্ডই করি না, কিচ্ছু মাইন্ড করি না। তবে সেই নেগেটিভ কমেন্টস করার মধ্যে তুমি যদি মনে করো যে আমি আগামী দিনে কি করব বা কি স্টেপ নিচ্ছি সেটা তুমি অ্যাডভান্স বলে দিচ্ছ, তাহলে কি আমি তোমার সাথে কনসাল্ট করেছিলাম? তোমার সাথে আমার কথা হয়েছিল? আমি তোমাদেরকে একটা নাম মেনশন করে এখানে বলতে চাই, যে আমাকে কমেন্টসটা করেছে সে একজন দিদি ভাই, তাকে আমি রেসপেক্ট করেই বলছি। আমি অনেকগুলো কমেন্টস দেখেছি, অনেকগুলো নেগেটিভ কমেন্টস এসছে। তোমরা আমাকে নেগেটিভ কমেন্টস করতেই পারো, এটা তোমাদের রাইট। আমার ভিডিওতে তোমাদের ভালো মন্দ যেটাই লাগবে তোমরা সেটাই বলবে। সবার সব কিছু ভালো লাগে না, সবার সব কিছু ভালো লাগে না। সুতরাং প্রত্যেকের অধিকার আছে এখানে কমেন্টস করার, এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম। আমি যেমন আমার বক্তব্য এখানে পেশ করতে বসেছি, ঠিক তেমনি তুমি তোমার বক্তব্যটা, তোমার চ্যানেল নেই, তুমি তোমার বক্তব্যটা আমাকে লিখে দিতেই পারো, লিখে জানাতেই পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে অবশ্যই সেটা ভিডিও রিলেটেড হতে হবে। ভিডিও রিলেটেড কমেন্টসই তুমি করবে, কিন্তু ভিডিও রিলেটেড কমেন্টসের বাইরে তুমি যদি আমাকে পার্সোনালি কোনো কমেন্টস করো তাহলে সেটা নিয়ে কথা বলার অধিকার আমারও 100% আছে। আজকে বৃষ্টিকে নিয়ে ভিডিও করেছি বলে, বৃষ্টিকে তো যারা বলেছে ধান্দাবাজি করছে প্রীতম, বৃষ্টিকে দেখিয়ে বেশি বেশি ভিউজ নিচ্ছে, সেটা তো ছেড়েই দাও, সেটা নিয়ে আমি কথা বলেছি। কিছু মানুষ থাকবে আমার সেই নিয়ে আর নতুন করে কিছু বলার নেই তোমাদেরকে। আমাকেও প্রচুর মানুষ বলেছে যে আমি ধান্দাবাজি করছি, ব্যবসা বাড়ানোর ধান্দা এটা আমার ট্রিক্স, তার সঙ্গে ভিউজ কামিয়ে নিচ্ছি। বৃষ্টিকে নিয়ে কথা বলার আমি কে? বৃষ্টিকে নিয়ে কথা বলার জন্য বৃষ্টি বা প্রীতমের চ্যানেল আছে, ওরা কথা বলবে। আমি কে কথা বলার? না, আমি কেউ নই, আবার আমি অনেক কিছু। আমি একজন মানুষ, মানুষ হিসাবে আমি একজন মানুষকে নিয়ে মতামত দিতেই পারি, যেহেতু তারা তাদের সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখাচ্ছে। আর আমিও যখন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আছি শুধু ভিউয়ার্স হিসাবে নয়, একজন ক্রিয়েটার হিসাবে, সুতরাং এখানে আমি আমার মতামত জানাতে পারি, সেটা থেকে তোমরা কেউ আমায় আটকাতে পারো না, প্রথম কথা। দ্বিতীয় কথা, বৃষ্টিকে নিয়ে আমি কেন ভিডিও করেছি সেটা আমি আমার ভিডিও শুরুতেই বলে দিয়েছি। তার জন্য আমি কারো কাছ থেকে পারমিশন নেব না যে আমি বৃষ্টিকে নিয়ে ভিডিও কেন করেছি, কিংবা ইন ফিউচার আমি বৃষ্টিকে নিয়ে ভিডিও করব কিনা। আমি দুটো করেছি, প্রয়োজন পড়লে আমি 200টা করব। আর হ্যাঁ, তোমরা এই যে বলছো না ধান্দাবাজি ব্যবসা, ব্যবসা যদি নাই হতো তাহলে কি চ্যানেল ক্রিয়েট করতাম? আমি তো নিজের প্রয়োজনেই এখানে বসেছি, চ্যানেল ক্রিয়েট কেন করেছি। আর যে আমাকে কমেন্টসটা করেছো তার নিজেরও কিন্তু একটা চ্যানেল আছে। তুমি এখানে তাহলে কি করতে এসেছো? তোমার চ্যানেলে গিয়ে আমি দেখে এসেছি আমার ভিডিওতে মানুষ ভালোবাসা দিচ্ছে বলে তোমার এত অসুবিধা হচ্ছে। আমি এর আগের দিনে বলেছি অন্যকে দেখে জ্বলো না, হিংসা করো না। তোমার ভিডিওতে একটা দুটো ভিউজ বলে তুমিও চেষ্টা করো না, করো, কেউ তো আটকায়নি। কিংবা তুমি যদি বলতে চাও যে তুমি আমার কন্টেন্ট হবে, আমি তোমায় নিয়ে কন্ট্রোভার্সি করবো, তাহলে তোমার চ্যানেলটা দাঁড়াতে পারে, তাহলে ঠিক আছে, চলো তুমি তাহলে একবার কমেন্টস করে দিও আমাকে, আমি তাহলে তোমাকে নিয়েও ভিডিও করব, তুমি যদি আমাকে পারমিশন দাও। কারণ কারো পারমিশন ছাড়া এখানে কাজ করা যায় না। তোমরা বলতে পারো যাদের নিয়ে কন্ট্রোভার্সি করছো তাদের পারমিশন নিচ্ছি না, তারা কিন্তু ভিডিওর মারফত তাদেরকে দেখাচ্ছে, এবং তাদেরকে দেখাচ্ছে বলে যখন তাদের খারাপটা দেখছি সেটা চোখে বাজছে, কানে, মানে সেটা সমাজের জন্য ক্ষতিকর, তাই নিয়ে কথা বলছি। আর যেটা ভালো, যেটা মানুষকে জানানো প্রয়োজন, যেটা জানালে
কারো উপকার হবে সেই ক্ষেত্রে ভিডিও করি। তাহলে যে দিদিভাই আমাকে কমেন্টসটা করেছে সেই দিদিভাইকে বলছি, তোমার যদি মনে হয় যে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করব আমি, তাহলে তুমি এসো, আমি তোমায় নিয়েও কন্ট্রোভার্সি করতে পারি। তুমি কিন্তু আমাকে, তুমি যেমন আমাকে একটা জায়গায় 3-4টে করে কমেন্টস করছো, তুমি আমাকে কমেন্টস করো। আর তোমার একটা জিনিসে আমার খুব বড় আপত্তি, সেই আপত্তির কথাটা আমি বলবো, যে তুমি আমাকে ভিডিও রিলেটেড কমেন্টস যতক্ষণ পর্যন্ত করে গেছো আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমাকে ধন্যবাদই জানিয়ে গেছি। যখন তুমি ভিডিও রিলেটেড বাদ দিয়ে তুমি অন্যভাবে আমাকে কমেন্টস করা শুরু করেছো, তখন আমি ভাবলাম আমার ভিডিওর মারফত যখন তুমি কমেন্টসটা করেছো, তাহলে আমি তো একজন ক্রিয়েটার, আমার কাজ ভিডিও করা। আর হ্যাঁ, আমি এখানে তো ব্যবসা করতেই বসেছি, ব্যবসা করতে বসেছি বলেই তো চ্যানেলটা খুলেছি, এমবি নষ্ট করছি, এখানে সময় নষ্ট করছি, এডিট করছি, তাহলে পরে আমি তো আমার কাজটা করবই। আমি আমার কাজ না করে তো অন্যকে নিয়ে কথা বলতে পারবো না। আর আমার কাজটা করি বলেই, আমার চ্যানেল আছে বলেই আজকে কিন্তু এই 5,500 ফ্যামিলির মধ্যে এই যে একটা ভিডিও 15,000 লোক দেখেছে, একটা ভিডিও 5,000-এর মতো লোক দেখতে যাচ্ছে, সেখান থেকে আমি মনে করি 200 মানুষ হলেও বৃষ্টির চ্যানেলটা ভিজিট করেছে। আজকে আমার চ্যানেলটা আছে বলেই, আমি এখানে কাজ করি বলেই। তারপরে তোমরা আরও একটা কথা আমাকে বলেছো, নিবেদিতার প্রসঙ্গ টেনে তুলে, যে নিবেদিতাকে নিয়েও এরকম কিছু ব্লগাররা অনেক বাজে বাজে ভিডিও করেছে, তারপরে মেয়েটা মরে যাওয়ার পরেও দেখেছি অনেক কিছু করেছে, তাই এখন যদি বৃষ্টির সংসারে কেউ ঢোকে তাহলে ভয় লাগে। আচ্ছা, এখানে আমি ভিডিও করছি বলে কি বৃষ্টির সংসারে ঢুকে গেছি? আচ্ছা, তোমরা যারা আমার দর্শক যারা দেখছো, তারা কি আমার সংসারে ঢুকে গেছো? এরা কি ধরনের কমেন্টস করে আমি বুঝতে পারি না। আমি কখনো কাউকে নিয়ে সেভাবে কাটাছেঁড়া করতে পারি না, হয়তো কন্ট্রোভার্সি করি, আমি সেভাবে নোংরা কথা কাউকে বলতে পারি না। কেন জানি না, আমার মনে হয় যে সে যত নোংরামি করুক না কেন, তাকে খুব বাজেভাবে একটা কিছু বলতে গেলে, যে তার তো পরিবার আছে, কোনো পরিবার তার পরিবারের সদস্যকে শিখিয়ে দেয় না এই বাজে কাজটা করো। কোনো চোরকে তার পরিবারের লোক শেখায় না তুমি চুরি করো, কোনো মার্ডারারকে শেখায় না তুমি মার্ডার করো, কখনোই শেখায় না। সবাই ভালোটা দিতেই চেষ্টা করে, বিশেষ করে বাবা মায়েরা। সেই জায়গায় দাঁড়িয়ে আমার কোথাও গিয়ে যেন মনে হয় কাউকে খারাপ কথা বলবো, তার তো বাবা মা আছে, সে কীভাবে নেবে। হয়তো অনেকেই বলে, অনেকেই স্ল্যাং ইউজ করে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে এখানে অনেকভাবে কন্ট্রোভার্সি করে, অনেক বাজেভাবে। সেগুলো কিন্তু এই ধরনের যারা কমেন্টস করে তাদের খুব ভালো লাগে। ভদ্রভাবে কোনো ভিডিও করলে, কাউকে নিয়ে পজিটিভ হয়তো কোনো কথা বললে এদের ভালো লাগে না। আমি যদি কেউ না হয়ে থাকি বৃষ্টিকে নিয়ে ভিডিও করার, তাহলে তুমি কে হয়ে থাকো বৃষ্টিকে নিয়ে কমেন্ট করার আমার ভিডিওতে? তোমার কি কোনো রাইট আছে? আমার যদি রাইট থাকে বৃষ্টিকে নিয়ে কথা বলার, তাহলে তোমারও রাইট আছে আমাকে কমেন্টস করার। আর আমি বারবার বলছি, কমেন্টস অবশ্যই ভিডিও রিলেটেড করবে। আর নিবেদিতার প্রসঙ্গটা টেনে তুলেছো না তোমরা, আমি তোমাদেরকে একটা কথা বলছি, আমার সবটাই তো ওপেন এখানে। তোমরা এই যে ভিডিওটা পোস্ট হওয়ার পর আমার শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখে আসতে পারো যে নিবেদিতাকে নিয়ে আমি ঠিক কটা ভিডিও করেছি। নিবেদিতাকে নিয়ে আমি 2টো ভিডিওই করেছিলাম, এবং সেটা তখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা আরও কম ছিল, তবু চেষ্টা করেছিলাম। আর নিবেদিতাকে নিয়ে যে ভিডিও করেছিল ক্রিয়েটাররা, তাতে কি নিবেদিতার ক্ষতি হয়েছিল না লাভ হয়েছিল বলো তো? এই তোমাদেরকে আমি প্রশ্নটা করছি, মানে যে আমাকে কমেন্টসটা করেছে তাকে আমি প্রশ্নটা করছি। নামটা তার আমি এখানে তুললাম না, কারণ কাউকে হেনস্থা করতে আমি সত্যি চাই না। তোমরা চাইলে কমেন্টস দেখে আসতে পারো, তবে নামটা আমি তার নিলাম না। যাই হোক, তাতে কি নিবেদিতার ক্ষতি হয়েছিল? আজকে নিবেদিতার হাজবেন্ডের যে কন্ডিশন ছিল, ওকে তো টাকা তুলেই নিবেদিতার ট্রিটমেন্টটা করাতে হয়েছিল। তাহলে এইটা যদি সোশ্যাল মিডিয়া মারফত না হতো, আমরা যদি ভিডিও না করতাম, নিবেদিতা যে কটা দিন স্টে করেছিল থাকতে পারতো কি নিবেদিতা বলো? সে কটা দিন হয়তো আরো অনেক আগেই আমাদেরকে ছেড়ে চলে যেত। আমরা চেষ্টা করেছিলাম ওকে বাঁচিয়ে রাখতে। আর আমি অন্তত মন থেকে বলছি, চাই না দ্বিতীয় কোনো নিবেদিতা এখানে হোক, কারণ নিবেদিতাকে আজও খুব মিস করি। নিবেদিতার ভিডিওগুলো, পুরোনো ভিডিওগুলো যখন সামনে আসে তখন ভীষণ খারাপ লাগে। ওইটুকু একটা মেয়ে, এত অল্প বয়স, হয়তো নিবেদিতার বয়স কত কম বয়সে নিবেদিতা আমাদেরকে ছেড়ে চলে গেল এইভাবে, এটাকে মেনে নেওয়া যায় না। তাই কখনোই চাই না যে আরেকটা নিবেদিতা আমাদের ওয়াইটি প্ল্যাটফর্মে আসুক। যদিও এরকম অনেক কিছুই ঘটে, অনেক কিছুই দেখি, তবুও যাদেরকে ভালোবাসি তাদের জন্য কিছু করতে চাই। তাই জন্য চাই যত তাড়াতাড়ি সম্ভব বৃষ্টি সুস্থ হয়ে উঠুক, এবং যতটা পারি বৃষ্টিকে এইভাবে সাপোর্ট করার চেষ্টা করব। প্রয়োজনে আরও ভিডিও করব, যাতে যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করছে তারা গিয়ে বৃষ্টির ভিডিওগুলো দেখে, যারা আর কি বৃষ্টির চ্যানেলটা এখনো পর্যন্ত জানে না। আমি চাই আর আমার ভিডিওগুলো আরও বেশি করে দর্শকের কাছে পৌঁছাক, এবং তারা আরও বেশি করে বৃষ্টির ভিডিওগুলোকে ভিউ দিক।
তাতে ওদের রেভিনিউটা বাড়ুক, কারণ বৃষ্টির যা কন্ডিশন এই মুহূর্তে তাতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, তাই না? তো তোমরা বড় বড় জ্ঞান তো সবাই দিতে পারো, কি করতে পারছো তোমরা বৃষ্টির জন্য? কি করছো তোমরা বৃষ্টির জন্য? নিবেদিতার রেফারেন্স এখানে টেনে নিয়ে আসছো। নিবেদিতার হাজবেন্ড কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে টাকাও তুলেছিল, বৃষ্টির হাজবেন্ড কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছে আমরা এইভাবে কোনো সাহায্য চাই না, পরিশ্রমের দ্বারা আমরা পারিশ্রমিক চাই, তোমরা পারলে আমাদেরকে ভালোবাসো। বৃষ্টির হাজবেন্ড কিন্তু অন্য কিছু বলেনি। তাহলে তোমরা কি করছো? তোমরা এখানে কি করছো? আমি তো তাও কাজের কাজ করছি, ওকে নিয়ে ভিডিও করছি যাতে 5টা মানুষের কাছে পৌঁছায়, ওর একটু হলেও হেল্প হয়। তোমরা এখানে কি করছো? যারা ভালো কিছু করতে চাইছে তাদেরকে এসে আজে বাজে কমেন্টস করছে। আর তোমাদেরকে বলছি যে ভিডিও রিলেটেড কমেন্টসের বাইরে কি কমেন্টস করেছে, আমি আমার আগের দিনের ভিডিওটাতে বলেছিলাম যে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে থ্রেট কল করা হচ্ছে, মেসেজ করা হচ্ছে, তার প্রুফ কি আমাকে এখানে নিয়ে বসতে হবে? আজকে আমার সাথে যদি খারাপ কিছু ঘটে, এই যে তুমি যে আমাকে কমেন্টস করেছো, তুমি কি আসবে আমায় বাঁচাতে? আর তুমি কি করে জানলে পরের দিন আমি ওগুলোর এসএস নিয়ে বসবো ভিডিও করতে? এসএস যদি দেওয়ারই হয় না, তার জন্য আইন আদালত আছে। ওআইটিটা কোনো আইন আদালত না। দর্শকরা ভালোবেসে পাশে থাকে, বুঝতে পেরেছো? আর যদি কেউ কোনো খারাপ কাজ করে তাকে শাস্তি দেওয়ার জন্য আইন আছে। তুমি পারবে? তাহলে তোমার কাছে এসএস গুলো পাঠিয়ে দিই, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিও, বুঝতে পেরেছো? তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিও, আমাকে দিয়েছে কিনা বা আমাকে এরকম কোনো মেসেজ করেছে কিনা তোমাকে আমি এসএস পাঠাই, তুমি কোনো লিগালি অ্যাকশন নাও। আমার যদি কোনো লিগাল অ্যাকশন নেওয়ার থাকে তাহলে আমি জায়গা মতোই নেব, তার কৈফিয়ত আমি তোমায় দেব না। তুমি কেউ হও না আমাকে এই ধরনের কথা বলার। আমার নেক্সট ডেতে আমি কি স্টেপ নেব তুমি বলার কে? তুমি কে বলার? কেউ নও। এতটা রাইট কিন্তু দিইনি। এখানে কাজ করতে বসেছি মানে এই না তুমি যা খুশি তাই করবে। আমি চুপচাপ সবটা দেখছি, ভদ্রভাবে ভিডিও করছি, তার মানে এটা মনে করো না যে মাথা নিচু করতে করতে এতটাই নত করে ফেলবো। ততখানি নত করব যতখানি নত করলে আমার বিবেক আমাকে দংশন করবে না। সেখানে কিন্তু আমি ফোঁস করে উঠবই, আর ফোঁস করে কিন্তু আমি উঠতে পারি, আমিও অনেক কিছু করতে পারি, তবে করি না কেন জানো? কারণ ওই যে বললাম আমি প্রত্যেকের পরিবারের কথা ভাবি, কারো ক্ষতি হোক সেটা আমি কখনো চাই না। আর তোমার বোধহয় চোখে পড়েনি যে যখন আমি বৃষ্টিকে নিয়ে প্রথম ভিডিও করি আমার একটা 5,500-এর পরিবারের ছিল, বৃষ্টিকে নিয়ে ভিডিও করার পর হয়তো আমার 150-র মতো সাবস্ক্রাইবার বেড়েছে। তার আগেও কিন্তু এই 5,500-এর পরিবারটা আমি এভাবেই টেনে নিয়ে এসেছি। মানুষ আমায় ভালোবেসেছে বলে আমার 5,500-এর পরিবার হয়েছে। আর যদি তোমাদের কথায় আমি যদি ধান্দাবাজি ব্যবসায়ী করব না, তাহলে আজকে আমার চ্যানেলটার বয়স 2.5 বছর ধরে 5,500 পরিবার নিয়ে ঘুরতাম না গো। অনেক ধান্দাবাজি করে না 5.5 লাখে পৌঁছে যেতাম। আমি যদি ধান্দাবাজি ব্যবসা করব মনেই করতাম না, তাহলে যে কথাগুলো এখনো পর্যন্ত আমি বলিনি আমার দর্শকদের, সেই কথাগুলো বলে কান্না করে আমি প্রচুর সিম্প্যাথি গেইন করে ভিউজ নিতে পারতাম। আজকে বৃষ্টির ইউটারাসের সমস্যা, যদিও ইউটারাস নয়, আমাকে একটা দিদিভাই বলেছে ইউটেরাস, যাই হোক ইউটেরাসের সমস্যা বৃষ্টির। তো আমার কিন্তু 2011 সাল থেকে ইউটেরাসের প্রবলেম, ইভেন এখনও তাই, এখনও সেটাকে নিয়েই আমি চলছি। যতদিন বাঁচবো আমাকে সেটাকে নিয়েই চলতে হবে, চাইলে আমার কাছে সমস্ত প্রুফ আছে। প্রত্যেক 6 মাস পর পর না আমাকে একটা করে প্যাপ টেস্ট করতে হয় যে আমার ইউটেরাসটা ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য। কিছু প্রবলেমের জন্য আমার ইউটেরাসটা কোনো ওটি করতে পারছে না ডক্টর, এবং তার সঙ্গে বয়সটা এত কম বলে যেহেতু আমার ইউটেরাসটা বাদ দিতে হবে। আর শুধু তাই নয়, আমার লাইফে এমন অনেক ঘটনা ঘটেছে না যেগুলো নিয়ে বসলে না আমি দান সিম্প্যাথি গেইন করে আমার চ্যানেলটাকে অনেক বড় করে নিতে পারতাম। বুঝতে পেরেছো তো? আমি আমার 2টো সন্তানকে হারিয়েছি। আমি আজ পর্যন্ত আমার ভিডিওতে এই ধরনের কোনো কিছু নিয়ে না ভিডিও করিনি আমার চ্যানেলে। যখন আমার ডেইলি ব্লগ ছিল তখনও করিনি, কারণ আমি সিম্প্যাথি নিয়ে নয়, মানুষের ভালোবাসা দিয়ে নিজের জায়গা তৈরি করতে চাই। মানুষের মধ্যে আমার বিশ্বাস অর্জন করতে চাই যে মানুষ আমার কথাটাকে ভালোবাসুক, আমার কথায় লজিক থাকুক, সেটাকে মানুষ ভালোবেসে আমার পাশে থাকুক। আমি এইভাবে নিজের একটা ফেম তৈরি করতে চাই, কোনো সিম্প্যাথি গেইন দিয়ে নয়। আর তারপরে আজকে এই জায়গাটা বসেছি মানে এটা ভেবো না যে আমাদের কিছু করার নেই। আমাদের মতো এমন অনেক হাউসওয়াইফরা আছে যাদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে কিছু করার থাকে না বলে আমরা যারা মনে করি যে না আমরা নিজেদেরকে স্বাবলম্বী করে তুলবো, সেই কারণেই সোশ্যাল মিডিয়া আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে। আর সেই জন্য লাগাতার 2.5 বছর ধরে চেষ্টা করছি যে ঘরে থেকেও কিভাবে অন্তত নিজেকে কিছুটা হলেও প্রতিষ্ঠা করা যায়, নিজের পায়ে দাঁড়ানো যায়। কারণ আমার মেয়েকে আমি ছাড়া দেখার মতো কেউ নেই, আমার হাজব্যান্ড
মানে সকালে বেরিয়ে যায়, রাতে ঢোকে। আশা করি তোমার কমেন্টসের উত্তর আমি দিতে পেরেছি। এবার ছোট্ট করে তোমাদেরকে বলে দিই, ভিডিও আজকে অনেক বড় হয়ে গেল। যে তোমরা অনেকে বৃষ্টির আপডেট চেয়েছো। বৃষ্টি ফিজিক্যালি এখন অনেকটাই অসুস্থ, যতটা আর কি ওরা বলেছে জিনিসটা নিয়ে তার থেকে অনেকটা বেশি প্রবলেমের মধ্যে আছে, মানে ফিজিক্যালি আরও বেশি জিনিসটা স্প্রেড করেছে। বৃষ্টি একটুও ভালো নেই বন্ধুরা। বৃষ্টিকে নিয়ে, বৃষ্টির এই আপডেট নিয়ে আমি এর পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আসব, কারণ এখন আমি জেনেছি অনেক কিছুই, বাট সেটা বলতে পারছি না যেহেতু এরকম কোনো পারমিশন নেই। যতক্ষণ ওরা সেইভাবে কোনো কিছু রিভিল না করে, যেহেতু প্রীতম আর বৃষ্টির সঙ্গে তো পার্সোনালি আমার কোনো যোগাযোগ নেই, অনেক জায়গা থেকে আমরা ইনফরমেশন পাই, কিন্তু তারপরও আমি ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটা কিন্তু এখানে রিভিল করি না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা কিছু না বলে, কিংবা তারা নিজেরা মানে এখানে রিভিল না করে, মানে তাদের পারমিশন ছাড়া, আমি কারো পারমিশন ছাড়া কারো কথাই কখনো এইভাবে দুম করে বলি না, বলতে পারি না। কারণ আমার মনে হয় যতক্ষণ তারা এখানে শেয়ার না করছে ততক্ষণ এটা তাদের পার্সোনাল ম্যাটার, আর কারো পার্সোনাল ম্যাটারে ঢোকার কোনো রকম এখতিয়ার আমার নেই। আমার এখতিয়ার ততটুকুই যতটুকু তারা ভিডিওর মারফত দেখায়। সেই কারণে বৃষ্টির আপডেট আমি অবশ্যই দেব এর পরবর্তী ভিডিওতে। আজকে তোমরা প্লিজ আমার এই ভিডিওটার পাশে থেকো, আর প্রচুর পরিমাণে ভিউজ দিও। যে আমাকে কমেন্টসটা করেছে যে ধান্দাবাজি ব্যবসা করতে এসেছি আর কি, যারা দুজন, তাদেরকে দেখাতে চাই সত্যি আমি ধান্দাবাজি ব্যবসা করছি। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ভিডিওটা বড় হয়ে গেলে কিচ্ছু মনে করো না।